আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জ্বালাতন ক্লাসের লেকচার 6-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত লিখিত যে পাঠটা রয়েছে, লিখিত পাঠটা নিয়ে আলোচনা করব। আমি এই লিখিত পাঠে দুইটি পার্টে বিভক্ত করেছি। আমাদের একটি হচ্ছে ফার্স্ট পার্ট, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আজকে আমরা যে পার্টটি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে আমাদের প্রথম পার্ট। এই প্রথম পার্টে পাটিগণিতের উপর যে লিখিত প্রশ্নগুলো থাকতে পারে সেই প্রশ্নগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। আর সেকেন্ড পার্টে যে আমাদের বীজগণিত অংশটা রয়েছে এবং জ্যামিতি অংশটা রয়েছে সেটাকে সমন্বিত করে সেখান থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো সলভ করবো ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। ওকে, এটি হচ্ছে আমাদের লেকচার 6। লেকচার 6টা হচ্ছে আমাদের লিখিত অংশের। এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে, প্রশ্নগুলো এইভাবে থাকার পসিবিলিটি রয়েছে। সো এইরকম প্রশ্নগুলো তোমাকে একটু প্র্যাকটিস করে যাইতে হবে। এখানে তোমাকে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 4:5, সংখ্যা দুটি হতে 4 করে কমালে তাদের অনুপাত হয় 3:4, সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত কত হবে। এখানে কিন্তু তোমাকে তিনটা টাইপ দিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং হচ্ছে থার্ড পার্ট। এরকম তোমাকে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4:5। ওকে, এরপর আবার কি বলা হয়েছে, সংখ্যা দুটি হতে 4 করে কমালে তাদের অনুপাত হয় 3:4, আবার সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত কত হবে। হ্যাঁ, তাহলে প্রথম পার্ট নিয়ে আমরা কাজ করব, এরপর হচ্ছে সেকেন্ড পার্ট, এরপর হচ্ছে আমাদের থার্ড পার্ট। ওকে, দেখো যখন অনুপাত থাকে সরাসরি যদি আমরা সংখ্যাতে চলে যেতে চাই আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে ভাইয়া একটা চলক দিয়ে গুণ করতে হয় ওই অনুপাতগুলোকে, এবং ওই চলকটা হচ্ছে কমন হইতে হয়। কীরকম দেখো, দুটি সংখ্যার অনুপাত আছে না এখানে, তো আমরা লিখবো এখানে প্রথম সংখ্যাটি সমান 4x, এরপরে আমরা লিখব দ্বিতীয় সংখ্যাটি সমান 5x। ওকে, এখন অনুপাত থেকে সংখ্যায় চলে গেল। সংখ্যা দুটি হতে 4 করে কমালে, তাহলে দেখো প্রথম সংখ্যা থেকে চার কমালে সংখ্যাটি হয় 4x - 4, অর্থাৎ এই সংখ্যা থেকে 4 কমায় দিতে হবে। হ্যাঁ, এরপরে দ্বিতীয় সংখ্যা থেকে 4 কমালে সংখ্যাটি হয় 5x - 4। ওকে, এখন দেখো সংখ্যা দুটি হতে 4 করে কমালে তাদের অনুপাত হয় 3:4। তাহলে শর্ত মতে, অনুপাত মানে হচ্ছে ভাগ, তাও তো জানি আমরা। হ্যাঁ, তাহলে শর্ত মতে 4x - 4 ডিভাইডেড বাই 5x - 4, 4 করে কমানোর পরে তাদের অনুপাত দাঁড়াচ্ছে 3:4, অর্থাৎ 3/4। এখান থেকে আমরা একটু x এর মানটা বের করে নিই, এটার সাথে এটি গুণ, এটির সাথে এটি গুণ। তাহলে 5 এর সাথে 3 গুণ করলে হচ্ছে তুমি পাচ্ছ হচ্ছে 15, আবার 4 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 16। x কোথায় বেশি? 16x এখানে বেশি। তাহলে আমি এদিকে লিখতেছি, দেখো 16x - 4 × 16 ইকুয়াল হচ্ছে 3×5 = 15, অর্থাৎ 15x - 12। ওকে, এখন 16x - 15x, অর্থাৎ x এর পার্টটা আমি এই পাশে নিয়ে এসেছি, ইকুয়াল -12, এই -16টা আমি ওই পাশে নিয়ে গেছি, অর্থাৎ +16। তাহলে 16x থেকে 15x চলে গেলে আর থাকে হচ্ছে x ইকুয়াল কি 4। এখন x ইকুয়াল 4 দিয়ে তুমি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটা নির্ণয় করো। তাহলে দেখো x ইকুয়াল 4 হলে প্রথম সংখ্যাটি সমান 4 × 4, অর্থাৎ 16, দ্বিতীয় সংখ্যাটি সমান 5 × 4 সমান হচ্ছে 12। এরপরে বলা হচ্ছে সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে। ওকে, একটু দেখো আমি এখানে একটু একটা লাইন গিয়ে করে দিই যাতে বুঝতে পারো যে হচ্ছে কোনটা লাইন কীরকম। সেটা 4 যোগ করলে প্রথম সংখ্যাটি সমান 16 + 4 = 20। এরপর হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি সমান 20 + 4 = 24। সুতরাং নির্ণয় অনুপাত কি করবো ভাইয়া, আমাকে বলা হচ্ছে যদি সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত, তাহলে তাদের অনুপাত হবে উপরে হবে 20, যেহেতু প্রথম, নিচে হবে
24। সো তুমি যদি এখানে যে 4 দিয়ে কাজ করো, 4 5 20, 4 6 হচ্ছে 24, সমান সমান হচ্ছে 5:, কি ভাইয়া? 5:6। সো আমাদের আনসার হচ্ছে 5:6। আমাদের আনসার হচ্ছে 5:6। তাহলে আমরা এটি 3টা পার্টে কাজ করেছি। প্রথম পার্ট, এরপর হচ্ছে সংখ্যা দুইটি থেকে 4 করে কমালে, হ্যাঁ সংখ্যা দুইটি থেকে 4 করে কমিয়েছি, তাদের অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে এক্সের মান বের করেছি। এরপরে বলা হচ্ছে x = 4 হলে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তোমাকে কত সেটি দেখতে হবে। দেখার পরে আবার বলা হচ্ছে সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে, সংখ্যা দুটির সাথে 4 যোগ করেছি, একটা 20 একটা 24, এবং অনুপাতটা সবসময় প্রথমটা উপরে দ্বিতীয়টা হচ্ছে নিচে, কারণ আমরা এখানেও একইভাবে কাজ করে এসেছি। 2 নম্বর যে প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণটা কত? কার পরিমাণ জিজ্ঞেস করা হয়েছে? পানির পরিমাণ। তুমি বলবা, তুমি ধরে নিবা যেটা তোমার থেকে জিজ্ঞেস করা হয়েছে। সো ধরি পানির পরিমাণ সমান x, তাহলে দুধের পরিমাণ কি হবে ভাইয়া? দুধের পরিমাণ হচ্ছে আমাদের x + 6। কেন? তোমাকে বলা হচ্ছে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হবে, পানি থেকে 6 লিটার বেশি। ওকে, এখন তোমার কি দেওয়া আছে? দুধ ও পানির অনুপাত। আগে হচ্ছে দুধ, তারপর হচ্ছে পানি, তার মানে এটি হচ্ছে দুধ, এটি হচ্ছে পানি। তাহলে দেখো এখানে লিখবে শর্ত মতে দুধের পরিমাণ ডিভাইডেড বাই পানির পরিমাণ সমান দুধ। দুধ কোথায় আছে? x + 6। এটা নো, এটা তোমরা বসিয়ে দিবা, এই জন্য এটা লেখা যাবে না। তাহলে দেখো শর্ত মতে দুধের পরিমাণ ডিভাইডেড বাই পানির পরিমাণ, যে অনুপাতটা দেওয়া আছে এটি বসাবা। অর্থাৎ দুধ হচ্ছে 5, পানি হচ্ছে 2। কেন? দুধ আগে পানি পরে। এরপর দেখো দুধের পরিমাণ, তাহলে দুধের পরিমাণ এখানে কত আসছে ভাইয়া? দুধের পরিমাণ আসছে x + 6, তাহলে x + 6 বসবে উপরে। পানির পরিমাণ কত আসছে? পানির পরিমাণ আসছে x = হচ্ছে 5/2। এটির সাথে এটি গুণ, এটির সাথে এটি গুণ। সো 5x = 2x + 12। সো 5x - 2x = 12, অর্থাৎ 2xটা আমি এই পাশে নিয়ে এসেছি। তাহলে 3x = 12। সো x = 12/3। আমি এদিকে লিখতে পারতেছি x = কত আসবে এখানে? 3 × 12, অর্থাৎ হচ্ছে 4। হ্যাঁ, তাহলে আমার পানির পরিমাণটা কত হবে ভাইয়া? পানির পরিমাণ, সুতরাং এর পরে লিখবে যে কি? পানির পরিমাণ। হ্যাঁ, সুতরাং পানির পরিমাণ সমান x মানে হচ্ছে 4, সো 4 লিটার। বুঝা গেছে ভাইয়া? তাহলে পানির পরিমাণটা কত হবে? পানির পরিমাণটা হবে আমাদের 4 লিটার। হ্যাঁ, পানির পরিমাণটা কত? পানির পরিমাণটা হচ্ছে আমাদের 4 লিটার। তাহলে যদি রিটার্নটা যদি এইভাবে আসে, আমরা এইভাবে করব। ওকে, 3 নম্বর প্রশ্নটি দেখো, তোমাকে বলা হচ্ছে 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত? এরকম অনুপাত দিয়ে তোমাকে কোনো প্রশ্ন দিতে পারে, যদিও বলা যায় যে একটি সহজ প্রশ্ন, বাট যেহেতু এটি গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্নটা এই বছর হচ্ছে, অর্থাৎ গুচ্ছ থেকে তারা যেহেতু এই বছর বেরিয়েছে, সো বলা যায় যে এরকম একটি প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে। দেখো 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত? সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত? 60 মিটার। টুকরা কয়টা হবে? 3:7:10, অর্থাৎ 3টা টুকরা। তাহলে তুমি বলবা বাঁশটির, এদিকে ধর, আচ্ছা ধরতে হবে না যেহেতু দেওয়া আছে, বাঁশটির প্রথম টুকরার সাইজ, কিছুই লিখবে না, এরকম জমা দিয়ে আসবা না। এরপরে বাঁশটির দ্বিতীয় টুকরার সাইজ, বাঁশটির তৃতীয় টুকরার সাইজ, বা এখানে কি লিখবো দেখো, সমান সমান সমান। ওকে, প্রথম টুকরা হোক, দ্বিতীয় টুকরা হোক, তৃতীয় টুকরা হোক, এটা কি সম্পূর্ণ বাঁশের অংশগুলো না? হ্যাঁ, তাহলে 3টাতে লিখবা 16-এর কিছু অংশ, এতটুকু লিখবা 16-এর, 60-এর এটা। এরপরে দেখো তো এখানে অনুপাত আছে 3, 7, 10। এই অনুপাতগুলোকে যোগ করবা। কি করবা ভাইয়া? যোগ করবা। তাহলে 3 + 7 + 10, তাহলে দাঁড়াচ্ছে কত? 20। এখানে একটা বাঘ চিহ্ন দিবে এরকম,
যদি অনুপাতের ম্যাথ এটা না দিয়ে যদি কোনো একটা অন্য অনুপাতের ম্যাথও দেয়, সেক্ষেত্রে তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করবা। দ্বিতীয় টুকরা, তৃতীয় টুকরা, 3টা বাক্সচিহ্ন দিলাম। এই যে 20 পাইছো, 20টা তুমি প্রত্যেকটা জায়গায় নিচে বসিয়ে দিবা, নিচে। তাহলে ভাই উপরে কি বসাবো? 60 মিটার বিশিষ্ট একটি বাক্সকে, এটা হচ্ছে 3টা হচ্ছে প্রথম, 7টা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, এবং হচ্ছে এটি হচ্ছে আমাদের তৃতীয় টুকরা। তাহলে উপরে বসাবো আমি 3, এরপরে বসাবো 7, এরপরে বসাবো 10, এভাবে। বুঝাইতে পারছি কথা? তাহলে প্রথমে হচ্ছে যেই টুকরা হোক এটা 60 এর একটি অংশ, এরপরে যারা অনুপাত থাকবে অনুপাতগুলোকে যোগ করে প্রত্যেকটা টুকরার আমি কাজ করবো যে তখন নিচে বসাবো ভগ্নাংশতে। প্রথম টুকরা হলে উপরে 3, দ্বিতীয় টুকরা হলে 7, তৃতীয় টুকরা হলে 10। ওকে, আপনি একটু বের করে দেখো। তাহলে এখানে 20কে যদি এখানে কাটো তাহলে 3, 3 তারিখে কত? 9, এর মানে তো গুণ। এখানেও কত দেখা যায়? 3, তাহলে 3 সাথে কত ভাইয়া? 21। এখানেও দেখা যায় হচ্ছে 3, তাহলে 3 দশে কত? 3 দশে হচ্ছে 30। এটা হচ্ছে প্রথম টুকরার সাইজটা হচ্ছে 9 মিটার, দ্বিতীয় টুকরার সাইজটা হচ্ছে 21 মিটার, তৃতীয় টুকরার সাইজটা হচ্ছে 30 মিটার। এখন যদি ভাইয়া প্রশ্নটা এইভাবে করা হয়, বাঁশের টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম টুকরার মানটা কত? সবচেয়ে বৃহত্তম টুকরার মান হচ্ছে 30 মিটার। ভাইয়া যদি আমার সময় না থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে 10 দেখতেছো না, 10টাকে ধরে কাজ করে দিবা। ভাইয়া ছোট হলে 3কে ধরে কাজ করবা, মধ্যবর্তী হলে 7 ধরে কাজ করবা। বুঝতে পারছি কথা? এখন ভাই আমার ম্যাথটা এক্স্যাক্টলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি 3টে যোগ করে দিব। 30 21 হচ্ছে 51, 51 আর 9 হচ্ছে 60 বা 60। তাহলে 3টে টুকরাকে যদি আমি মিলিয়ে দেখি, বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য অর্থাৎ 60 মিটার পেয়ে যাচ্ছি। সো আমার আনসারটা কারেক্ট আনসার। 4 নম্বর প্রশ্নটি দেখো, ক, খ ও গ এর বেতনের অনুপাত 7:5:3। খ, গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? বেতন অথবা যখন তুমি টাকাতে যেতে যাচ্ছ তখন তোমাকে অনুপাত থেকে কোথায় যেতে হবে? অনুপাত থেকে তোমাকে টাকাতে চলে যেতে হবে, অনুপাত আকারে রাখা যাবে না। সো তুমি বলবা ক এর বেতন, ক কি ভাইয়া? ক হচ্ছে 7, এরপরে খ হচ্ছে আমাদের 5 এবং গ হচ্ছে আমাদের 3। তাহলে ক এর বেতন কত হবে? ক এর বেতন হবে 7x, এরপরে খ এর বেতন হবে 5x, গ এর বেতন কত? গ এর বেতন হবে 3x। ওকে, অনুপাত থেকে বেতন বানিয়ে নিয়ে আসলাম। এখন খ কে, খ হচ্ছে 5x, তাহলে শর্ত মতে এই 5xটা কার সমান হবে বলতেছে? দেখো, খ গ অপেক্ষা, মানে গ অপেক্ষা মানে এটা একটা পাবে গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে। তাহলে আমার খ যে বেতনটা 5xটা কি পরিমাণ? এটা গ অপেক্ষা 222 টাকা বেশি পাবে। তাহলে এটাকেও লিখছি, এটার থেকে বেশি মানে 222 যোগ করতে হবে। এটি যদি যোগ করে তাহলে 5x এর সমান হবে। এখন এরপরে বলা হচ্ছে তোমাকে ক এর বেতন কত, মানে আমার থেকে এটি জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে 5x প্লাস 3xটা এই পাশে নিয়ে আসলাম, -3x ইকুয়াল 222। তাহলে 5x থেকে 3x চলে গেল হচ্ছে 2x ইকুয়াল 222। সো x ইকুয়াল হচ্ছে 111 অর্থাৎ 111। তাহলে ক এর বেতন কত হবে? সুতরাং ক এর বেতন সমান 111 এরকম, হ্যাঁ, ইন্টু কি করতে হবে? 7 গুণ করতে হবে, কারণ এটা 7x ছিল। 7 ইন্টু x এর মান আমি 111 পেয়েছি। সো আমার হবে 777 টাকা। বুঝা গেছে? তাহলে এরকম যদি আমাদের ম্যাথ যদি রিটেনে আসে সেক্ষেত্রে আমরা অনুপাতগুলোকে বেতনে নিয়ে চলে যাব, কারণ আমার এর পরের পার্টগুলো যেটি বলছে এটি সরাসরি বেতন অথবা হচ্ছে আমাদের টাকা এরকম বলা হচ্ছে। আমরা অনুপাতগুলোকে প্রথমে কোনো একটা নির্দিষ্ট চলক দিয়ে বেতনে নিয়ে যাব, তারপরে হচ্ছে যে শর্তটা দিচ্ছে এই শর্ত অনুসারে কাজ করে খ এর বেতনের মানটা বলতে পারো, অথবা খ এর বেতনটা কত অথবা গ এর মানটা কত, তিনটাই তুমি বের করতে পারবা। হ্যাঁ, 5 নম্বর প্রশ্নটি দেখো, তোমাকে বলা হচ্ছে বর্তমানে জাহাঙ্গীরের বয়স আরিফের বয়সের 3 গুণ, কিন্তু 5 বছর আগে জাহাঙ্গীরের বয়স আরিফের বয়সের 5 গুণ ছিল। তাহলে বর্তমানে জাহাঙ্গীরের বয়সটা কত? কি বলা হচ্ছে ভাইয়া? বর্তমানে জাহাঙ্গীরের বয়স আরিফের বয়সের 3 গুণ। জাহাঙ্গীরটা কার উপর নির্ভর করতেছে? আরিফের উপরে। জাহাঙ্গীরের বয়সটা হবে আরিফের বয়সের 3 গুণ। কোথায়? বর্তমানে। তাহলে লিখো বর্তমানে এরপরে লিখবা ধরি, বর্তমানে ধরি আরিফের বয়স সমান হচ্ছে x, ধরছো তুমি। এরপর বলা হচ্ছে জাহাঙ্গীরের বয়স আরিফের বয়সের 3 গুণ।
তাহলে জাহাঙ্গীরের বয়স কি হবে, এই যে আরিফের বয়স, এই আরিফের বয়সের 3 গুণ হবে, তাহলে 3x। ওকে, কিন্তু 5 বছর আগে, আচ্ছা 5 বছর আগে, 5 বছর আগে, এখন 5 বছর আগে মানে 5 বছর আগে মানে আমি এখন 20 বছর, 5 বছর আগে আমি কয় বছর ছিলাম, 15 বছর। তার মানে কি এখন যে 20 বছর, 20 থেকে 5টাকে বাদ দিতে হবে। আবার যদি বলা হয় 5 বছর পরে, আমি এখন 20 বছর, 5 বছর পরে কত হবে, 20 + 5 মানে 25 বছর। এটা মানে কি বোঝায়, পূর্বে যখন হবে তখন বাদ দিতে হবে, পরে যখন বলবো অর্থাৎ যেটা আসবে সেটাতে আমাকে যোগ করতে হবে। তাহলে 5 বছর আগে এখানে যা শর্ত দিছে এটা পরে মেনটেন করব, বাট দুইজনের বয়সটা একটু দেখি 5 বছর আগে তারা কিরকম ছিল। 5 বছর আগে আরিফের বয়স সমান x - 5। 5 বছর আগে মানে ও যদি এখন 10 বছর থাকে, এটাকে 5 বাদ দিতে হবে না, মানে 5 বছর ছিল আর কি। তাহলে জাহাঙ্গীরের বয়স, জাহাঙ্গীরের বয়স কত ছিল ভাইয়া, 5 বছর আগে 3x - 5। ওকে, এখন কি বলা হচ্ছে দেখি। কিন্তু 5 বছর আগে এই যে জাহাঙ্গীরের বয়সটা আরিফের বয়সের 5 গুণ ছিল। ওকে, তাহলে শর্ত মতে জাহাঙ্গীরের বয়সটা, জাহাঙ্গীরের বয়স কোনটা, 3x - 5টা কার সমান হবে, আরিফের বয়সের 5 গুণ ছিল। এই যে আরিফের বয়স, এই আরিফের বয়সের কয় গুণ ছিল বলা হচ্ছে, 5 গুণ ছিল। ওকে, তাহলে আবার দেখো 5 বছর আগে জাহাঙ্গীরের বয়স ছিল 3x - 5, এই 3x - 5টা 5 বছর আগে আরিফের বয়সের 5 গুণ, আরিফের বয়সের 5 গুণ। এরপর বলা হচ্ছে তাহলে বর্তমানে জাহাঙ্গীরের বয়স কত, বর্তমানে জাহাঙ্গীরের বয়সে x এর মান লাগবে, আমরা এখান থেকে x এর মানটা বের করে নিব। তাহলে 3x - 5 = 5x - 25। হ্যাঁ, দেখা যায় এদিকে। তাহলে এখানে 3x - 5 = 5x - 25। এটা এরপর হচ্ছে আমি এখান থেকে লেখা শুরু করতেছি, তোমরা খাতাতে তো নিচে লেখা শুরু করবে। হ্যাঁ, তাহলে দেখো 5x - 25, এটা আমি এদিকে নিয়ে যাচ্ছি, ইকুয়াল 3x - 5। এভাবে নেওয়া যাবে কিনা, অবশ্যই যাবে। তাহলে এদিকে নিয়ে আসো, 5x - 3x ইকুয়াল -5, এটা হচ্ছে +25। তাহলে 5x থেকে 3x যদি বাদ দিই আমরা, কত হবে, 2x। 2x ইকুয়াল এখানে হবে 20, এরকম না? হ্যাঁ, তাহলে x ইকুয়াল 20 / 2, সো x ইকুয়াল হচ্ছে আমার 10। তাহলে দেখো বর্তমানে, তাহলে বর্তমানে জাহাঙ্গীরের বয়স, সুতরাং জাহাঙ্গীরের বয়স, বর্তমানে জাহাঙ্গীরের বয়স কত হবে, 3x মানে হচ্ছে 3 × 10 = 30 বছর। ঠিক আছে ভাইয়া, তাহলে বর্তমানে জাহাঙ্গীরের বয়স কত হবে, বর্তমানে জাহাঙ্গীরের বয়স হবে আমাদের 30 বছর। এতটুকু বোঝা গেছে? তাহলে আমি এখানে কি ধরেছি একটু দেখো তো, কোন কোন পার্টটা ধরে কাজ করেছি। আমাদের যেরকম পার্ট ছিল সেরকম পার্ট দিয়ে আমরা কাজ করেছি। সো আমাদের যদি 5 বছর আগে হয় সেক্ষেত্রে 5টা মাইনাস করতে হবে, 5 বছর পর হলে প্লাস করতে হবে। ওকে, 6 নম্বর প্রশ্নটি একটু দেখো। এ গাড়িটি বিক্রয় করেন বিকে 10% ক্ষতিতে, যখন বি এটি 54,000 টাকায় বিক্রি করে এবং 20% লাভ হয়, তখন এর গাড়িটির ক্রয় মূল্য কত ছিল। এই প্রশ্নগুলো তোমার ক্ষেত্রে একটু কঠিন লাগবে, যদি তুমি সলভ করো সেক্ষেত্রে তোমার জন্য সহজ হয়ে যাবে। দেখো এ গাড়িটা বিক্রি করছে কাকে, বিকে। তুমি একটু মোটামুটি একটা ম্যাপ দিবে, এটাতে এ বিকে বিক্রি করছে। আচ্ছা, ভালো কথা। কিভাবে বিক্রি করছে, 10% ক্ষতিতে, তার মানে লসে কে আছে, এ লসে আছে। বি এটি 54,000 টাকায় বিক্রি করছে, আবার বি এটা আবার কাউকে, এটা আমি জানি না, কাউকে 54,000 টাকা কি করে দিছে, বিক্রি করে দিছে। 20% লাভ হয়, তখন এর গাড়িটির ক্রয় মূল্য কত ছিল। আচ্ছা, এর গাড়িটির ক্রয় মূল্য কত ছিল, আগে আমরা দেখি যে বি এটা কত টাকা দিয়ে কিনছিল। বি এটা 54,000 টাকায় বিক্রি করছে না, হ্যাঁ, 20% লাভে। এখন আমরা দেখবো যে বি এর ক্রয় মূল্যটা অর্থাৎ এ থেকে কি দামে নিয়েছিল সেটা। তাহলে দেখো ক্রয় মূল্যটা আমরা এখন দেখবো। হ্যাঁ, তাহলে 20% লাভ হওয়া মানে কি, এখানে শতকরার যেহেতু হিসাব, যদি তার ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হয়েছে, 100তে 20 টাকা। বিক্রয় মূল্য বেশি হলে না লাভ করতে পারবে। ওকে, তাহলে দেখো বি এর ক্ষেত্রে
বি এর ক্ষেত্রে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সে 100 টাকা দিয়ে যদি ক্রয় করে 120 টাকা বিক্রি করে 20 টাকা লাভ হবে, অর্থাৎ 20%, যেটি দেখানো হয়েছে। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 120 টাকা। এখন বিক্রয় মূল্য বি এটা কত দিয়ে করছে? 54,000 টাকা বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য 54,000 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণন 54,000 ডিভাইডেড বাই 120। ওকে, তাহলে একটু দেখো, জিরো, এই জিরো খাটা, নাহলে এরপরও করতে পারি যে আমরা যদি এই জিরোটা না খাটি সেক্ষেত্রে আরেকটুভাবে সলভ করা যায়। দেখো, আমি এই জিরোটা রেখে দিচ্ছি, এখানে জিরো, এখানে জিরো। দেখো, এই জিরো খাটি দিই, তাহলে হচ্ছে আমাদের যদি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে হচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে হচ্ছে 12, আবার 6 নাম হচ্ছে 54। হ্যাঁ, এখানে কয়টা জিরো আছে? দুইটা জিরো, আরেকটা জিরো, 3টা জিরো আছে। 9,000-এর সাথে যদি 5 গুণ করে তাহলে 5 কম 45,000 টাকা। হ্যাঁ, তাহলে 45,000 টাকাটা কি? বি এর ক্রয় মূল্য। কার থেকে কিনছিল? যে এ এর থেকে। তাহলে এ এরটা কি ছিল? এরটা কি ছিল? বিক্রয় মূল্য ছিল। বি তো হচ্ছে আমাদের ক্রয় করছিল যে কত টাকা দিয়ে? 45,000 টাকা দিয়ে। কার থেকে? এ এর থেকে। তার মানে এটা এ এর বিক্রয় মূল্য ছিল না? অবশ্যই। তাহলে একটু দেখো, আমি এটা একটু মুছে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি এই পার্টটা যেহেতু করতে হবে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এটা লাগবে 45,000 টাকাটা ছিল এ এর বিক্রয় মূল্য। বি এর ক্রয় মূল্য মানে বি কিনছিল মানে বিক্রয় করছিল না? হ্যাঁ, তাহলে এ এর বিক্রয় মূল্য হচ্ছে 45,000 টাকা। তাহলে দেখো, এর ক্ষেত্রে দেখো, এক আটিটি বিক্রি করে বিকে 10% ক্ষতিতে। এখন এর ক্রয় মূল্য কত পাইছি? এদিকে একটু লিখে রাখো। এর ক্রয় মূল্য পাইনি, এটা বি এর ক্রয় মূল্য পাইছি, যে না, মানে এটা বি এর ক্রয় মূল্য ছিল, মানে হচ্ছে এ এর বিক্রয় মূল্য। এর বিক্রয় মূল্য এটা মনে করা হচ্ছে এ থেকে বি, তো এ থেকে বি, তো বি এর ক্রয় মূল্য ছিল যে এটা কত? 45,000 টাকা। বি এর ক্রয় মূল্য মানে কি? এ এর বিক্রয় মূল্য। একটু যদি তুমি ডিপ চিন্তা করো সেক্ষেত্রে বুঝে যাবা। তাহলে এ এর বিক্রয় মূল্য সমান 45,000 টাকা। ওকে, তাহলে দেখো, এখন এ এর গাড়িটির ক্রয় মূল্য কত ছিল? বি কিনছিল 45,000 টাকা দিয়ে, এ বিক্রয় করছিল 45,000 টাকা দিয়ে, একই কথা। এখন ও বলা হচ্ছে 10% ক্ষতিতে বিক্রয় করছে এ গাড়িটা। তাহলে দেখো, এর বিক্রয় মূল্য, এর ক্ষেত্রে বিক্রয় মূল্য 100 টাকা হবে না, 100 টাকা দিয়ে সে 90 টাকা বেচবে। তাহলে বি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। হ্যাঁ, তাহলে দেখো, এর ক্ষেত্রে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা দিয়ে কিনেছিল, বা 90 টাকা ধরে বিক্রি করছে, তার মানে সে 10% ক্ষতিতে আছে। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 90 টাকা। এখন বলা হচ্ছে বিক্রয় মূল্য কত হবে? এর বিক্রয় মূল্য 45,000 টাকা। কেন? কারণ বি কিনছিল, বি কিনা মানে হচ্ছে এ বিক্রয় করা। সরি, এর ক্ষেত্রে বিক্রয় মূল্য 45,000 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে এখানে 100 গুণন 45,000, এখানে হচ্ছে 90। তাহলে দেখো, এই জিরো কাটা, 5 নং কত? 5 নং হচ্ছে 45, এখানে 500 এর সাথে 100 যদি তুমি গুণ করো তাহলে 50,000।
50,000 টাকা। তার মানে তুমি এখান থেকে কি বুঝছো, এর গাড়িটার ক্রয় মূল্য ছিল 50,000 টাকা, মানে কিনেছিল 50,000 টাকা দিয়ে, আবার বিক্রয় করছিল 45,000 টাকা দিয়ে। তার মানে সে 5,000 টাকা লসে ছিল না, এই 5,000 টাকাটা হচ্ছে 10% ক্ষতি। তাহলে এটি এর আগের পার্ট যেটি ছিল সেটি আমি দেখিয়েছি, এটিও দেখিয়েছি, এরকম প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। এখানে তোমাকে একটু ডিপ চিন্তা করতে হবে যে একজনের বিক্রয় এবং আরেকজনের ক্রয় সমান হবে। কারণ মনে করো মোবাইল তোমাকে আমি বিক্রয় করতেছি, তো তখন আমার বিক্রয় মূল্যটা হবে মনে করো 10,000 টাকা, তোমার ক্রয় মূল্যটা তো 10,000 টাকা হবে। সো এরকম হচ্ছে এ থেকে বি, এই টাইপের ম্যাথগুলো একটু বেশি দেখে যাবে, এই জন্য আমি এই ম্যাথটা তোমাকে করিয়েছি যাতে আসলে পারো, এবং তোমার ম্যাথটা আসলে কারেক্ট হয়েছে কিনা তোমার তথ্য থেকে তুমি দেখে নিবা। যেমন এক গাড়িটি বিক্রয় করেন বিকে 10% ক্ষতিতে, হ্যাঁ আমরা দেখেছি এর বিক্রয় মূল্য ছিল 45,000 টাকা, আর ক্রয় মূল্য ছিল 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে কিনছে, কিন্তু বিক্রয় করছে কয় টাকা দিয়ে, 45,000 টাকা দিয়ে। সে লসে ছিল না, অবশ্যই লসে ছিল। এখানেও বলা হচ্ছে সে 10% করে দিয়েছিল, তার মানে আমার আনসার কারেক্ট। এরপরে 7 নম্বর প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 12 বছরে সুদ আসলে দ্বিগুণ হয়। ওকে, এই হার সুদে একই পরিমাণ মূলধন কত বছরে সুদ আসলে 4 গুণ হবে? বলবা যাবে সবগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে গেলে একটু হচ্ছে লাভ দাও বেঁচে যাবে। হ্যাঁ দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন, আচ্ছা মূলধন আমরা জানি না, একটি নির্দিষ্ট পরিমাণ মানে আমরা ধরে নিচ্ছি, ধরি মূলধন সমান এক্স, সরল সুদে 12 বছরে। আগে যেহেতু সরল সুদে বলছে, সরল সুদের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটি সূত্র আছে, এই সূত্রটা একটু মনে রাখবা, I = PNR। এখানে I মানে বোঝায় হচ্ছে ইন্টারেস্ট বা হচ্ছে সুদ, P মানে বোঝায় হচ্ছে ভাইয়া মূলধন, আর N মানে বোঝায় হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছর, আর R মানে বোঝায় হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার। বোঝা গেছে? ওকে, তাহলে মূলধন এক্স, সরল সুদে 12 বছরে, তার মানে এখানে এন এর মান হচ্ছে 12 বছর, সুদ আসলে দ্বিগুণ হবে। তাহলে দেখো এখানে কি আছে, সুদ প্লাস আসল, এই মূলধনটা কি হয়ে যাবে, এক্স ইন্টু 2 অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি চাইলে সুদটা বের করে ফেলতে পারো, কিভাবে? সুদ সমান 2x মাইনাস আসল, তাহলে 2x মাইনাস আসল কত ধরছো, এক্স, তাহলে সুদ হবে আমাদের এক্স। এখন দেখো একটু, সুদের পরিমাণও বের হয়ে গেছে, মূলধনের পরিমাণও বের হয়ে গেছে। ওকে, এরপরে বলা হচ্ছে একই হার সুদে, তার মানে এখন মুনাফার হারটা বের করে নিয়ে আসতে হবে প্রথম তথ্য থেকে। তাহলে আমরা জানি এখানে কি জানি ভাইয়া, আমরা জানি I = PNR। হ্যাঁ, মুনাফার হার যেহেতু বের করবে, তাহলে দেখো PNR ইকুয়াল হচ্ছে I, এখানে আটটা হচ্ছে পার্সেন্টেজে থাকে, অর্থাৎ এরকম PNR পার্সেন্ট ইকুয়াল I। তাহলে পার্সেন্ট মানে কি মনে রাখবে, দেখো পার্সেন্ট যদি থাকে আমাদের, তার মান হচ্ছে 1/100, আর যদি 100% থাকে সেক্ষেত্রে 100 ইন্টু 1/100। কি হবে ভাইয়া, শুধু পার্সেন্টেজ মানে 1/100, তাহলে 100% মানে 100 ইন্টু পার্সেন্টেজের মান 1/100, এই 100 কাটা, তার মানে মান থাকে কত, 1। তাহলে 100% মানে বোঝায় 1, আর শুধু পার্সেন্ট মানে বোঝায় 1/100। তাহলে শুধু পার্সেন্ট আছে না, তাহলে PNR ডিভাইডেড বাই এখানে কি বোঝাচ্ছে, 100 ইকুয়াল কি I। এটার নিচে মনে কত আছে, 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে PNR ইকুয়াল I ইন্টু 100। ওকে, আমরা আর বের করবো, তাহলে একটু দেখো, PNR ইকুয়াল হচ্ছে আসছে I ইন্টু 100, তাহলে R ইকুয়াল হচ্ছে I ইন্টু 100 ডিভাইডেড বাই PN, তাহলে ইকুয়াল I মানে হচ্ছে সুদ, সুদের পরিমাণ কত আসছে, x ইন্টু 100, P মানে হচ্ছে মূলধন মানে x ইন্টু N মানে কত বছর ভাইয়া, 12 বছর। মুনাফার হারটা কত আসে একটু দেখো, x কাটা, আর তুমি এখানে হচ্ছে 4 দিয়ে কাটতে পারো, 4 25 হচ্ছে 100, এবং হচ্ছে 3 4 12 অর্থাৎ 25/3, 25/3, এটি হচ্ছে কি, এটি হচ্ছে আমাদের মুনাফার হার বা আর এর মান। ওকে, তাহলে একই হার সুদে মানে আমরা এখানে পেয়ে গেছি 25/3। হ্যাঁ, এরকম না? ওকে, একই পরিমাণ মূলধন মানে এক্স, কত বছরে, এখন বলা হচ্ছে কত বছরে সুদ আসলে 4 গুণ হবে।
আচ্ছা, কত বছরের সুদ আসলে কয় গুণ হবে? 4 গুণ হবে। একই পরিমাণ মূলধন, তাহলে এখন দেখো মূলধন সমান হচ্ছে এক্স। এটি ছিল আমাদের প্রথম, এরপরে সেকেন্ড, তুমি নিচে জায়গা পাবা। হ্যাঁ, ওকে। একই পরিমাণ মূলধন মানে মূলধন হচ্ছে কি এক্স, সুদে আসলে, তাহলে সুদ প্লাস আসল সমান হচ্ছে 4 গুণ, মানে এক্স এর সাথে 4 গুণ অর্থাৎ 4 গুণ। মূলধনটা সুদ আসলে 4 গুণ হবে বলছে, তাহলে এখান থেকে সুদ বের করে নাও। তাহলে সুদ ইকুয়াল 4x মাইনাস আসল, তাহলে সুদ ইকুয়াল 4x মাইনাস আসলের মানটা কত? আসল মানে মূলধন x, তাহলে সুদ আসছে 3x। বোঝা গেছে? তাহলে এই যে আমাদের সেকেন্ড পার্ট ম্যাথের, এখানে আমরা সুদের পরিমাণ পাচ্ছি 3x এবং মূলধনের পরিমাণ পাচ্ছি x এবং আমাদের মুনাফার হার পাচ্ছি 25/3। এখন আমাকে কি বের করতে হবে? বছর, অর্থাৎ কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। তাহলে বছর হলে আমরা এই সূত্রটা মনে রাখবো, PNR ইকুয়াল I × 100। তাহলে আবার PNR ইকুয়াল I × 100, এই সূত্রটাতে কীভাবে বের করছি সেটা দেখছো। সো N ইকুয়াল I × 100 ডিভাইডেড বাই PR। তাহলে I এর মানটা কত ভাইয়া? I এর মানটা হচ্ছে আমাদের 3x। যাইবে একটু দেখা যাচ্ছে কিনা দেখেন তো। এরপর হচ্ছে P এর মানটা হচ্ছে আমাদের আসল মানে মূলধন ইন্টু হচ্ছে x ইন্টু হচ্ছে 100 ইন্টু আর এর মান কত ভাইয়া? আর এর মান হচ্ছে 25/3। ওকে, ইকুয়াল দেখেন x কাটা 3 এর সাথে যদি 100 গুণ করি তাহলে 300 ডিভাইডেড বাই 25/3। দেখবে একটু দেখা যাচ্ছে কিনা দেখেন। তাহলে উপরে হচ্ছে 300, ভাগ চিহ্নটা হচ্ছে গুণ চিহ্ন করে দাও, 3টা হচ্ছে উপরে, 25টা হচ্ছে নিচে। তাহলে এখানে কত হচ্ছে ভাইয়া? এখানে হচ্ছে আমাদের 25, তাহলে 25 হইলে 4 বার, তারপর হচ্ছে 8 বার, 12 বার যায় না, অর্থাৎ 25 × 12 মিলেই তো হচ্ছে 300 হয়, তাই না? ওকে, তাহলে 3 বারে কত? 3 বারে হচ্ছে 34। তার মানে কয় বছর লাগবে ভাইয়া? 34 বছর লাগবে। তাহলে সুতরাং এরপরে লিখবো যে সুতরাং n ইকুয়াল কত? সুতরাং n ইকুয়াল হচ্ছে আমাদের 36 ইয়ার, অর্থাৎ 36 বছর। ওকে, 8 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে যদি ক্লাসে 32 জন ছাত্রী থাকে এবং ছাত্রী ও ছাত্রীর অনুপাত 16:9 হয়, ক্লাসে ছাত্রছাত্রীর শতকরা কত ভাগ ছাত্রী? ওকে, এখন কি বলা হচ্ছে? যদি ক্লাসে 32 জন ছাত্রী থাকে, ছাত্রী ও ছাত্রের অনুপাত 16:9, তাহলে দেখো শর্ত মতে ছাত্রী ডিভাইডেড বাই ছাত্র অনুপাত মানিত ভাগ কত বলা হচ্ছে? 16/9। এখন তোমাকে বলা হচ্ছে যদি ক্লাসে 32 জন ছাত্রী থাকে, তাহলে ছাত্রীর জায়গায় বসবে 32 ডিভাইডেড বাই ছাত্র ইকুয়াল হচ্ছে 16/9। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সো ছাত্রের পরিমাণটা আমি একটু আগে বের করি। ছাত্র ইন্টু 16 ইকুয়াল 32 × 9। তাহলে ছাত্রের পরিমাণটা কত আসতে যাবে? ছাত্র ইকুয়াল 32 × 9 ডিভাইডেড বাই 16। তাহলে 16কে 16, 16 দুগুণে 32, 9 দুগুণে হচ্ছে 18। তাহলে ছাত্রের পরিমাণ কত? 18 এবং ছাত্রীর পরিমাণ কত ছিল? 32। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে ক্লাসে ছাত্র ছাত্রীর শতকরা কত ভাগ ছাত্রী? বললা, তাহলে এখন ছাত্র এবং ছাত্রী দুইজনের পরিমাণ দেখো তো। ছাত্রী প্লাস ছাত্র সমান কত কত? এখানে ছিল 32 জন ছাত্রী প্লাস ছাত্র আসছে 18, তাহলে 50 জন। এখন তোমাকে বলা হচ্ছে যে ছাত্র ছাত্রীর শতকরা কত ভাগ ছাত্রী? তাহলে তোমাকে বের করতে বলছে এই ছাত্রীটা শতাংশতে। তাহলে শতাংশতে হইলে তোমার সর্বপ্রথম 50 যেটি ছিল সেটি তা লাগবে টোটাল। এখন কার মান বের করবা? ছাত্রীর মান বের করবা। সো এখানে ছাত্রী কয়জন ছিল? 32, হলো 32 ইন্টু কি 100।
তাহলে এই জিরো কাটা, 5 দুগুণে কত, 5 দুগুণে হচ্ছে 10, তাহলে 32 দুগুণে হচ্ছে 64। সো 66% হচ্ছে কি ছিল, ছাত্রী ছিল। বুঝাইতে পারছি কথা ভাইয়া? 66% হচ্ছে আমাদের ছাত্রী ছিল। বুঝা গেছে? একটু দেখো, একটু দেখে বুঝে নিতে পারো কিনা দেখো। আমরা প্রথমে হচ্ছে ছাত্রের মানটা বের করছি আমাদের দেওয়া তথ্য থেকে, দেন হচ্ছে যদি ছাত্রী অথবা ছাত্রের যদি শতকরা যদি তোমার থেকে মান জিজ্ঞেস করে, সেক্ষেত্রে তুমি যেই কাজটা করবা সেটি হচ্ছে আমাদের টোটাল পরিমাণ 50 জন, এরপর হচ্ছে তার যে পরিমাণটা থাকবে অর্থাৎ ছাত্রীর পরিমাণ, এরপর হচ্ছে আমাদের যেহেতু পার্সেন্টেজে করতে বলছে এই জন্য পার্সেন্টেজ আমরা করব, অর্থাৎ ইন্টু 100% গুণ করব। হ্যাঁ, সো এটি হচ্ছে আমাদের এতটুকু ছিল। এর পরবর্তীতে আমাদেরকে কি বলছে দেখো, এতে বলা হচ্ছে লিপির বেতন মিমির বেতনের চেয়ে শতকরা 50% বেশি হবে। এখানে শতকরা 50% বেশি। এটা উভয়ের বেতন একত্রে 15,000 টাকা হলে মিমির মাসিক বেতন কত? আচ্ছা, লিপির বেতন মিমির বেতনের চেয়ে শতকরা, লিপির বেতন মিমির বেতনের চেয়ে, এখন কার উপর নির্ভর করতেছে? এটা মিমির উপরে। তাহলে ধরি মিমির বেতন সমান x টাকা। এখন বলা হচ্ছে লিপির বেতন, লিপির বেতন সমান মিমির বেতন x টাকা, লিপির বেতন মিমির বেতনের চেয়ে, আচ্ছা মিমির বেতনের চেয়ে শতকরা 50% বেশি, অর্থাৎ এই যে মিমির বেতনের x এর 50% বেশি, এরকম বলা হচ্ছে। তাহলে লিপির বেতনটা মিমির বেতন থেকে মিমির বেতনের 50% বেশি, লিপির বেতন মিমির বেতনের চেয়ে শতকরা 50% বেশি। তাহলে দেখো x প্লাস x এর 50% মানে হচ্ছে x ইন্টু 50% মানে হচ্ছে 50/100। সো 0 0 কাটা, 5 থেকে 5, 5 দুগুণে 10, অর্থাৎ হাফ আসে। তাহলে x প্লাস x ইন্টু 0.5, হাফ মানে 0.5। সো এখানে 1x আর হচ্ছে 0.5x মানে হচ্ছে 1.5x। ওকে, তাহলে লিপির বেতন কত আসতেছে? 1.5x, মিমির বেতন আমরা ধরছি x। এখন তোমাকে বলা হচ্ছে উভয়ের বেতন একত্রে 15,000 টাকা হলে, দেখো শর্ত মতে দুইজনের বেতন মানে x প্লাস 1.5x ইকুয়াল 15,000 টাকা। তাহলে 2.5x 1.5x এর সাথে 1 যোগ করা মানে 2.5x ইকুয়াল 15,000। সো x ইকুয়াল 15,000 ডিভাইডেড বাই 2.5। ওকে, এরপর তোমরা তো নিচে লাগবে, আমাকে একটু এদিকে লিখতে হচ্ছে। তাহলে x ইকুয়াল, আমি এটা কিভাবে লিখি দেখো, 15,000 2.5 মানে কি বে? 2.5 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, 5 কে 2 দিয়ে ভাগ করলে তুমি 2.5 পাবা। সো এই ক্ষেত্রে 2.5 কে 5 ডিভাইড বাই 2 করে ফেলতে পারো, যেহেতু রিটেন সেক্ষেত্রে একটু তো তোমাকে মাথা কাটিয়ে লিখতে হবে, তাই না? সো ইকুয়াল 15,000, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিচ্ছি, 2টা উপরে করে দিলাম, 5টা নিচে করে দিলাম। তাহলে 3 5 কত? 3 5 হচ্ছে 15, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1 2 3টা শূন্য, তাহলে এখানে কয় হাজার টাকা আসছে? 6,000, তাই না? 6,000। এটা কার মান আসছে? যে x এর মান। তাহলে মিমির মাসিক বেতন কত? মিমির মাসিক বেতনটা হচ্ছে x টাকা। সুতরাং নির্ণয়ে মিমির মাসিক বেতন সমান 6,000 টাকা। মিমির মাসিক বেতন সমান কয় টাকা ভাইয়া? 6,000 টাকা। বুঝা গেছে? তাহলে মিমির মাসিক বেতন হচ্ছে আমাদের 6,000 টাকা। ওকে, এরপরে 10 নম্বর প্রশ্নটা একটু দেখো। তোমাকে বলা হচ্ছে 2% হার সুদে 1,000 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ কত টাকা বেশি হবে? দুই জায়গায় তোমার থেকে জিজ্ঞেস করা হচ্ছে সুদ। দেখো 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে ওই টাকার মানে 100 টাকার 3 বছরের সুদ কত বেশি হবে? আগে দেখো প্রথম পার্টে তুমি সুদ বের করো। সুদ বের করার জন্য কি লাগে? আই ইকুয়াল পিএনআর। তোমার কি আছে ভাইয়া? পি এর মানটা 100 টাকা মূলধন, কয় বছরের জন্য? 3 বছরের জন্য। আর এর মান কত? 2%।
তাহলে 100 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, এই 100 বা 3 দুগুণে কত 6। প্রথম পার্ট হচ্ছে আমাদের এটা আমি I1 দিই, হ্যাঁ প্রথম পার্ট I1 হচ্ছে আমাদের 6। এরপরে বলা হচ্ছে 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি হবে। এরপর আমি I2 দিলাম, I2 ইকুয়াল PNR, এখানে তুমি P2 N2 R2 দিতে পারো, না দিলে এক্ষেত্রে সমস্যা হবে না। P ওই টাকার মানে 100 টাকার কয় বছরের জন্য 3 বছরের সুদ, 3 বছরের সুদ অপেক্ষা 3% হার শুধু ওই টাকার 3 বছরের, তাহলে n এর মান হচ্ছে 3 বছর। এখন কয় পার্সেন্ট সুদ বলছে 3%, তাহলে 3%, তাহলে 100 গুণ 3 ইন্টু 3% মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 100। সো এই 100 বার 3 তারিখে কত, 3 তারিখে হচ্ছে 9। এবার একটু বুঝে দেখো, তোমাকে বলা হচ্ছে 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ, এই 6 টাকাটা এটা অপেক্ষা 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ, এই টাকাটা কত বেশি হবে, অর্থাৎ তোমাকে পার্থক্য বের করতে হবে। সো এরপরে তুমি বের করবে পার্থক্য সমান I2 মাইনাস I1, তাহলে 9 মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 3। বুঝতে পারছি কথা, 9 মাইনাস 6। তাহলে আবার দেখো 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা, অর্থাৎ এটা অপেক্ষা 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি হবে, 3 বেশি হবে। বুঝতে পারছি ভাই? ওকে। 11 নম্বর প্রশ্নটি একটু দেখো, এক ব্যক্তি 20% হার সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পরে তিনি মোট কত সুদ পাবেন। হ্যাঁ, ও হচ্ছে তোমাদের মতো দুইটা ব্যাংকে জমা রাখছে, একটা হচ্ছে 20% সরল সুদে 800 টাকা একটি ব্যাংকে এবং 15% সরল সুদে 600 টাকা আরেকটি ব্যাংকে। দুইটার মেয়াদ হচ্ছে আমাদের 1 বছর। এখন বলা হচ্ছে তিনি 1 বছর পর ওই দুইটা ব্যাংক থেকে সুদ আসলে টোটাল কত টাকা পাবে সেটি না, তিনি ওখান থেকে শুধু সুদ কত টাকা পাবে সেটি, সুদ কত টাকা পাবে। তাহলে আমরা দুইটা ক্ষেত্রে সুদ বের করে ফেলি। দেখো প্রথম ক্ষেত্রে আমরা জানি I1 ইকুয়াল PNR, তাহলে সমান সমান এখানে মূলধন কত, এখানে হচ্ছে 20% হার সরল সুদে 800 টাকা, মূলধন হচ্ছে 800 টাকা, n এর মান কত নিচে লিখে দিয়েছে 1 বছর, আর এর মান কত 20%, তাহলে 800 গুণন একটা দিলেও যাবে না দিলেও সমস্যা নাই, 20 ডিভাইডেড বাই কি 100, তাহলে এই 0 কাটা এই 0 কাটা 8 দুগুণে কত, 8 দুগুণে হচ্ছে 16, অর্থাৎ 160 টাকা প্রথম ক্ষেত্রে সে কি পাবে, সুদ পাবে। এরপর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে I2 ইকুয়াল PNR, এখানে মূলধন কত, এখানে মূলধন হচ্ছে আমাদের 15% সরল সুদে 600 টাকা, তাহলে 600 টাকা হচ্ছে আমাদের মূলধন 1 বছর, আর এর মান হচ্ছে আমাদের 15%, অর্থাৎ 15 ডিভাইডেড বাই 100, এই 0 বাদ এই 0 বাদ, তাহলে 6 15 কত, 6 15 হচ্ছে 90। এখন তোমাকে বলা হচ্ছে তিনি মোট কত টাকা পাবে। মোট সুদ সমান I1 প্লাস I2 ইকুয়াল 160 প্লাস 90 ইকুয়াল হচ্ছে 250 টাকা। হ্যাঁ, তাহলে মোট সুদ পাবে সে 250 টাকা, এটি তোমার থেকে জিজ্ঞেস করা হয়েছে। 12 নম্বর প্রশ্নটি দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। আচ্ছা, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির নিকট 5% ক্ষতিতে বিক্রি করলো, শেষ বিক্রি মূল্য কত ছিল। তাহলে দেখো আমি প্রথম যন্ত্রটি এ থেকে বি কে বিক্রি করছে, বি থেকে সি কে বিক্রি করছে। এখন কি দেওয়া আছে আমার তথ্যতে, এক ব্যক্তি মানে এ ব্যক্তিটা একটি দ্রব্য 1200 টাকায় কিনে, তার মানে ওর ক্রয় মূল্য দেওয়া আছে 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির নিকট 5% ক্ষতিতে বিক্রয় করলো। তাহলে আমি আগে একটু দেখি, এটা যেহেতু ক্রয় মূল্য আছে, এই এটার বিক্রয় মূল্য যদি হয় বি এর ক্রয় মূল্য আমি পেয়ে যাব, তাই না। হ্যাঁ, তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে এর বিক্রয় মূল্যটা বের করা। তাহলে দেখো সে কি 15% লাভে বিক্রয় করলো, 15% লাভে বিক্রয় করলো মানে কি 100 টাকা দিয়ে যদি সে কিনে, যেহেতু শতকরাতে আছে বিক্রয় করবে 115 টাকা। তাহলে দেখো এখানে এর ক্ষেত্রে
বা প্রথম ব্যক্তি বলতে পারো তুমি। প্রথম ব্যক্তির ক্ষেত্রে একটু এদিকে লিখবা। প্রথম ব্যক্তির ক্ষেত্রে ক্রয় মূল্য দেওয়া আছে না, তাহলে আমি বিক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? লাভ করছে, তাহলে বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ বেশি টাকা দিয়ে বেচবে। বিক্রয় মূল্য হবে 100 সাথে 15 যোগ, অর্থাৎ 115 টাকা। কারণ ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 115 ডিভাইডেড বাই 100 টাকা। এখন ও ক্রয় করছিল জিনিস কয় টাকা দিয়ে? 1200 টাকায়। ক্রয় মূল্য 1200 টাকা হলে বিক্রয় মূল্য সমান 115 গুণন 1200 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে এই জিরো কাটা, এই জিরো কাটা, তাহলে 115 গুণ 12। হ্যাঁ, 115 গুণ 12, এটি তোমরা একটু গুণ করে দেখবা কত হয়। 1300 কত ভাইয়া? 80 টাকা। অর্থাৎ ও 1380 টাকা দিয়ে কি করছিল? বিক্রয় করছিল, যার ক্রয় মূল্য ছিল 1200 টাকা। তার মানে সে হচ্ছে লাভ পেয়েছিল মোটামুটি 180 টাকা না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, সে 15% লাভ বিক্রয় করছে। এখন দেখো, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির নিকট 5% ক্ষতিতে বিক্রয় করলো, শেষ বিক্রয় মূল্য কত? এখন দেখো তো, যখন বিকে যখন বিক্রয় করে দিছে, তার মানে আমরা এর বিক্রয় মূল্য পাইছি। এর বিক্রয় মূল্য সমান, দেখো তো, এর বিক্রয় সমান বি এর ক্রয় কিনা? অবশ্যই বি এর ক্রয়। ও যদি বিক্রয় না করতো কি ক্রয় করতে পারতো? না। তাহলে এখন এই যে এর বিক্রয় মূল্যটা আছে, এটি হচ্ছে আমাদের বি এর বিক্রয় মূল্য, সরি এর ক্রয় মূল্য। এর বিক্রয় মূল্য যেটি আছে সেটি হচ্ছে বি এর ক্রয় মূল্য, তাই না? দেখো, এর বিক্রয় মূল্য যেটি দেওয়া আছে এটি হচ্ছে বি এর ক্রয় মূল্য। হ্যাঁ, তাহলে বি এর ক্ষেত্রে 5% ক্ষতিতে বলছে। বি এর ক্ষেত্রে আমার ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্যটা বের করতে হবে। সো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 5% ক্ষতিতে বিক্রয় করছে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 95 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 95 ডিভাইডেড বাই 100 টাকা। এরপরে ক্রয় মূল্য দেখো, বি হচ্ছে ক্রয় করছিল, এ বিক্রয় করছিল। তাহলে ক্রয় মূল্য, বি এর ক্রয় মূল্য হয় 1380 টাকা হলে বিক্রয় মূল্য সমান 95 গুণ 1380 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100। ওকে, তাহলে আমাদের যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এই জিরো কাটা, তারপরে হচ্ছে আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দুগুণে হচ্ছে 10। 95কে যদি 5 দিয়ে কাটো সেক্ষেত্রে কত হয়? 95কে যদি 5 দিয়ে কাটো সেক্ষেত্রে কত হয়? 19। তাহলে 19, আবার এখানে যদি 2 দিয়ে কাটো সেক্ষেত্রে হচ্ছে তুমি পাচ্ছ, এটা তো আমি একটু ইংরেজিতে লিখে ফেলছি, এটা একটু দেখবা। 6 দুগুণে হচ্ছে 12, তারপরে হচ্ছে এখানে 69। তাহলে 69 এবং 19 যদি গুণ করো সেক্ষেত্রে কত পাও সেটা একটু দেখবা। সেটা দেখো হচ্ছে আমাদের কত? 1311 টাকা। 1300 কত টাকা? 11 টাকা। তার মানে বি এর বিক্রয় মূল্য কত ছিল? বি এর বিক্রয় মূল্য 1311 টাকা, কিন্তু সে কিনে ছিল 1380 টাকা দিয়ে। তাহলে সে কি লস খাইছে? না খাইছে। তো তোমাকে বলা হচ্ছে শেষ বিক্রয় মূল্য কত? বি এ তো ওকে বিক্রয় করে দিছে, সি তো আর করতে পারে নাই, বি বিক্রয় করে দিছে। সি এর ক্রয় মূল্য যেটা, বি এর বিক্রয় মূল্য সেটা। তাহলে বি এর শেষ বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 1380 টাকা। 1300 কত টাকা ভাইয়া? 80 টাকা। বুঝা গেছে এতটুকু? একটু দেখো বোঝা গেছে কিনা, একটু দেখো। একটু তোমাকে এ বি সি এইভাবে সাজিয়ে ম্যাথগুলো এইভাবে বের করতে হবে। 19 আর 69টা হচ্ছে একটু ইংরেজিতে হয়ে গেছে, একটু দেখবা। তোমরা যখন লিখবে তখন সবগুলো বাংলাতে লিখবা। আমি যেহেতু এখানে কাটাকাটি বেশি হয়ে গেছে এই জন্য আর কোনো কিছু করি নাই। এরপরে 13 নম্বর প্রশ্নটি দেখো, একটি পণ্য 10% লোকসানে 45 টাকায় বিক্রয় করা হলো, পণ্যটি 65 টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ হতো? দেখো, একটি পণ্য
10% লোকসান মানে 10% ক্ষতিতে 45 টাকায় বিক্রয় করা হলো। আচ্ছা 45 টাকায় কি করা হলো? বিক্রয় করা হলো। তাহলে এটাতে আমি আগে একটু ক্রয় মূল্যটা বের করে নিই। হ্যাঁ, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যেটা বের করবে এটা ডান পাশে রাখবা। বিক্রয় মূল্য 10% লোকসানও বলছে, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা হবে। যে বিক্রয় মূল্য দেখো একটি পণ্য 10% লোকসানে, 10% লোকসানে মানে কি? যখন সে 100 টাকা দিয়ে কিনবে 90 টাকা দিয়ে বিক্রয় করবে। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা, তাই না? হ্যাঁ, 100 টাকা দিয়ে ক্রয় করছিল, 90 টাকা দিয়ে বিক্রয় করতেছে, তার মানে সে 10 টাকা লস খাইছে। লোকসান মানে হচ্ছে লস। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 ডিভাইডেড বাই হচ্ছে 90 টাকা। এরপরে তোমাকে বলা হচ্ছে 45 টাকায় বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য কত? 45 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণন 45 ডিভাইডেড বাই 90। সো 45 একে 45, 45 দুগুণে 90, 50 দুগুণে হচ্ছে 100। সো আমার আনসার আসছে কত? আমার আনসার আসতে হচ্ছে 50 টাকা। তাহলে যে জিনিসটা সে 45 টাকায় বিক্রয় করতেছে সেটা কিনেছিল কয় টাকা দিয়ে? 50 টাকা দিয়ে। এখন তোমাকে বলা হচ্ছে পণ্যটি 65 টাকায় বিক্রয় করলে, পণ্যটি কত? 65 টাকায় বিক্রয় করলে কত শতাংশ কি হবে? লাভ হবে। তাহলে দেখো পণ্যটি 65 টাকায় কি করবে? বিক্রয় করবে। এখন সে কিনছিল কয় টাকা দিয়ে? 50 টাকা দিয়ে না? হ্যাঁ, তাহলে দেখো লাভ সমান ক্রয় মূল্য 50 টাকা, লাভ সমান আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য হচ্ছে 65 টাকা মাইনাস ক্রয় মূল্যটা কত? 50 টাকা, তার মানে কত? 15 টাকা। তা এখন কি তোমাকে বলছে কত শতাংশ লাভ হবে? ধরো শতাংশ লাভ, শতাংশ লাভ হচ্ছে লাভের পরিমাণ, লাভের পরিমাণটা কিসের উপর নির্ভর করবে? ক্রয় মূল্যের উপরে। এখন ক্রয় মূল্য কয় টাকা? 50 টাকা ইন্টু হচ্ছে কত? 100। তাহলে 50 একে 50, 50 দুগুণ হচ্ছে 100, তাহলে 15 দুগুণ কত? 15 দুগুণ হচ্ছে এখানে হচ্ছে পার্সেন্টেজ রয়েছে, সো এটা হচ্ছে আমাদের 30%। কত পার্সেন্ট ভাইয়া? 30%। বুঝা গেছে এতটুকু? তাহলে সে কত শতাংশ লাভ করতে পারবে? সে কত শতাংশ লাভ করতে পারবে আমাদের? সে হচ্ছে 30% লাভ করতে পারবে। যেহেতু লাভ বলছে, লাভের সূত্রটা হচ্ছে শতাংশ লাভ মানে হচ্ছে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু হচ্ছে আমাদের 100%। হ্যাঁ, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু হচ্ছে কি ভাইয়া? ইন্টু হচ্ছে 100%। বুঝা গেছে? এটা দিয়ে করবা। শুধু লাভ বললে এটা, শতাংশ লাভ বললে লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100%, সো 30% লাভ হবে। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে লিপির বেতন লিমির বেতনের চেয়ে শতকরা 50% বেশি, উভয়ের বেতন একত্রে 15,000 টাকা হলে মিমির মাসিক বেতন কত? এটি একটু আগে করানো হয়েছে, হয়তো এটি দ্বিতীয়বার উঠে গেছে, সো এটা একটু তুমি আরেকবার করে নিবে। হ্যাঁ, এরপরে দেখো কোন একটি শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর 60% হচ্ছে ছাত্রী, ওই শ্রেণীর মোট ছাত্র হচ্ছে সংখ্যার 20% চশমা পরে, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যার কত শতাংশ ছাত্র চশমা পরে? আচ্ছা, কোন একটি শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর 60% হচ্ছে ছাত্রী, তাহলে মোট ছাত্রছাত্রী কত হবে? মোট ছাত্রছাত্রী যেহেতু পার্সেন্টেজ হিসাব, সেহেতু আমরা বলতে পারি 100। এখন বলা হচ্ছে 60% ছাত্রী, তাহলে ছাত্রী কত? ছাত্রী হচ্ছে 60, তাহলে ছাত্র কত হবে? ছাত্র হবে 100 মাইনাস 60 ইকুয়াল হচ্ছে আমার 40। এখন তোমার হচ্ছে ওই শ্রেণীর মোট সংখ্যার, মোট ছাত্র সংখ্যার 20% চশমা পরে, তার মানে চশমা পরে হচ্ছে মোট ছাত্রের মানে 40-এর 20%, তাহলে 40 গুণন 20 ডিভাইডেড বাই 100। সো এই 0 কাটা, এই 0 কাটা, 4 দুগুণে কত? 8। তাহলে চশমা পরে হচ্ছে কত পার্সেন্ট? চশমা পরে হচ্ছে আমাদের 8% না? ওকে, এখন বলা হচ্ছে চশমা পরে তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যার কত শতাংশ ছাত্র চশমা পরে? তাহলে চশমা পরে যে শুধুমাত্র কি ছাত্ররা, তাই না? তাহলে টোটাল ছাত্রছাত্রী মিলাইলেও হবে আমার কত? 8%, তারাই হচ্ছে সাধারণত চশমা পরবে। এটি হচ্ছে কথা।
16 নম্বর দেখো 30 জন ছাত্রের গড় বয়স 9 বছর, যদি তাদের বয়সের সাথে শিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় হয় 10 বছর, তাদের শিক্ষকের বয়স কত? দেখো 30 জন ছাত্রের গড় বয়স 9 বছর, আমরা গড়ের একটি সূত্র শিখব, গড় ইকুয়াল টু সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তাহলে একটু সমষ্টিটা বের করে নাও তো। সমষ্টি সমান গড় ইন্টু রাশির সংখ্যা। তোমাকে বলা হচ্ছে কি 30 জন ছাত্রের গড় বয়স 9 বছর, গড় হচ্ছে 9 বছর, কয়জন ছাত্রের? 30 জনের। তাহলে হচ্ছে এটি হচ্ছে 270 হচ্ছে আমাদের বছর। সমষ্টি এটা কয়জনের সমষ্টি হবে ভাইয়া? 9 জনের। তোমরা আবার এখানে লিখিও না, আমি একটু এখানে 9 লিখে দিয়ে রাখতেছি যাতে আমি চিহ্নিত করতে পারি। যদি তাদের বয়সের সাথে শিক্ষকের বয়স যোগ করা হয়, আচ্ছা যদি তাদের বয়সের সাথে শিক্ষকের বয়স যোগ করা মানে এখানে মানুষ কয়জন জানো? মানুষ হয়ে যাবে এখন 11 জন, আগে ছিল 10 জন, সরি 30 জন, এখন হয়ে যাবে 31 জন। 31 জন, তবে তাদের বয়সের গড় হয় 10 বছর। তবে তাদের বয়সের গড় কত বলছে? 10 বছর। সেক্ষেত্রে আমরা এটা তো 9 জনের ছিল না, তাহলে এটা তো হবে না, এটা রাশির সংখ্যা তো হচ্ছে আমাদের, একটু দেখি এটা ঠিক আছে, বাট সমষ্টিটা গড় হচ্ছে আমাদের কত? গড় হচ্ছে 9, রাশির সংখ্যা হচ্ছে 30, সেটি হচ্ছে 270 বছর। কিন্তু এখানে সমষ্টিটা আসছে কয়জনের ভাই? 30 জনের। এরপরে সমষ্টি 31 দিয়ে আমি, সমষ্টি 31 মানে এখানে গড় কত হবে বলছে? 10 বছর। মানুষ কয়জন হয়ে যাবে? মানুষ হয়ে যাবে 31 জন। তাহলে 31 ইন্টু 31 গুণ করো, সেক্ষেত্রে গুণ করে কত পাও? তোমরা তো নর্মালি হচ্ছে গুণ করবা, 31 ইন্টু হচ্ছে আমার 10, 310 বছর। কেন ভাই এরকম হয়েছে? কারণ তাদের বয়সের সাথে শিক্ষকের বয়স যোগ করছে, তার মানে তারা এখন 31 জন হয়ে গেছে, আর তাদের বয়সের গড় বলা হচ্ছে 10, তাহলে 310 বছর। তাদের শিক্ষকের বয়স কত? দেখো এখানে 30 জন, এখানে 31 জন, 31 থেকে 30 বাদ দিলে কত? একজন, ওই একজনটাই হচ্ছে শিক্ষক। সো শিক্ষকের বয়স সমান 310 মাইনাস 270 সমান হচ্ছে আমাদের 40 বছর। বুঝতে পারছি ভাইয়া? ওকে। 17 নম্বর দেখো সাকিবের 10 ইনিংসের রানের গড় 45.5, 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 50 হবে? এই প্রশ্নটি অনেক জায়গায় এসেছে, এই প্রশ্নটি হওয়ার পসিবিলিটি রয়েছে যেহেতু হচ্ছে আমাদের গড়ের ম্যাথ এবং সেটা হচ্ছে আমাদের ক্রিকেটের এই প্রশ্নগুলো হয়। দেখা হচ্ছে সাকিবের 10 ইনিংসের রানের গড় হচ্ছে 45.5। তাহলে আগে একটু আমি 10 ইনিংসের সমষ্টিটা বের করি। সমষ্টি আমরা জানি যে গড় ইন্টু কি সংখ্যা ভাইয়া? রাশির সংখ্যা। ওকে, তাহলে সমষ্টি দেখো সাকিবের 10 ইনিংসের রানের গড় কত? 45.5, আর হচ্ছে রাশির সংখ্যা কত? 10 ইনিংস। তাহলে এটি হচ্ছে 400 কত ভাইয়া? 55। এটা ক ইনিংসে হয়েছে? 10 ইনিংসে হয়েছে। আবার বলা হচ্ছে 11তম ইনিংসে, এখন সে 11 ইনিংসে পার করছে। আমরা একটু 11 ইনিংসের সমষ্টিটা আগে বের করে ফেলি, 11তম ইনিংসে সেটা পরে কি করব। 11 ইনিংসে গড় ইন্টু রাশির সংখ্যা, 11 ইনিংসে গড় কত আসছে? 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 50 হবে? তাহলে এখানে 50 হবে। সে 11 ইনিংস খেলবে 50 গড় করে, হ্যাঁ 50 গড় করে সে 11 ইনিংস খেলবে। তাহলে তার এই 11 ইনিংসের মধ্যে টোটাল রান হবে কত ভাইয়া? 550 রান। এখন দেখো 10 ইনিংস বরাবর টোটাল রান পাইছে সে 455, আবার 11 ইনিংস বরাবর পাইছে 550 রান। এখন 10 ইনিংস থেকে 11 ইনিংসে এসে সে কত রান করছে? 550 থেকে 455 বাদ দিলে চলে আসবে না? অবশ্যই চলে আসবে। সে 10 ইনিংস বরাবর খেলে টোটাল রান 455, আবার 11 ইনিংস বরাবর খেলে সে টোটাল 550 রান হয়েছে। বুঝতে পারছি কথা? তাহলে 11তম ইনিংসে রান, 11তম ইনিংসের রান সমান 11 ইনিংস টোটাল খেলে পাইছিল 550 রান মাইনাস 10 ইনিংসে খেলে পাইছিল 455 রান। তাহলে 11 ইনিংস বরাবর খেলে আগের 10 ইনিংসেরটা বাদ দিলে 11তম ইনিংস অর্থাৎ একটা ইনিংসের রান বের হবে না? অবশ্যই। তাহলে আমার এখানে হচ্ছে কত ভাইয়া? এখানে হচ্ছে আমার 550 থেকে যদি আমি 455 বাদ দিই, এই 455 আসে
550 থেকে যদি 455 বাদ দিই তাহলে 95 রান না, 95 রান, হ্যাঁ আর কি। ওকে 95 রান, 11তম ইনিংসে সে রান করছে 95 রান, এর একটু দেখতে হবে তোমাকে। 18 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান, পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4 উইকেট পান, তিনি উইকেট প্রতি মানে উইকেট থাকবে নিচে, গড়ে কত রান করবে, গড়ে কত রান দিয়েছেন। দেখো একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10 উইকেট, তাহলে এখানে সমষ্টি কত আসে টোটাল, 18 রান দিয়ে 10 উইকেট, গড় হচ্ছে 18 এবং উইকেট হচ্ছে 10টি, তাহলে এখানে সমষ্টি আসে কত দেখো। প্রথম ক্ষেত্রে একটু সাজিয়ে লিখবে তোমরা, প্রথম ক্ষেত্রে সমষ্টি সমান হচ্ছে গড় ইন্টু রাশির সংখ্যা। গড়ে 18 রান দিছিল, 10 উইকেট পাইছিল, তার মানে হচ্ছে এখানে 180 হচ্ছে সমষ্টি। পরবর্তী ইনিংসে 4 রান দিয়ে 4 উইকেট মানে হচ্ছে এখানে হয়েছিল 16। এখন তোমাকে বলা হচ্ছে তিনি উইকেট প্রতি গড় রান, উইকেট প্রতি গড় রান হইলে দেখো উইকেট প্রতি গড় রান সমান টোটাল সমষ্টিটা নিবে, অর্থাৎ 180 প্লাস 16। এখন টোটাল কয়টা উইকেট পাইছিল, 10 উইকেট এবং হচ্ছে আমাদের 4 উইকেট, তাহলে কয় উইকেট, 14 উইকেট। উইকেট প্রতি গড় রান মানে নিচে থাকবে সকল উইকেট, তাহলে 196 ডিভাইডেড বাই 14, তাহলে হচ্ছে উইকেট প্রতি গড় রান কত, উইকেট প্রতি গড় রান হচ্ছে 14। এটি তুমি বলতে পারো যে একটি সবগুলো মিলিয়ে গড় হলে আমাদের টোটাল 2 জায়গার সমষ্টিটা লাগবে এবং উইকেট প্রতি যেহেতু বলছে টোটাল উইকেটটা লাগবে, আমার আনসার বের হচ্ছে 14। যদি 12 জন কর্মী সমবেগে 60টি বাক্স 9 মিনিটে মোড়কজাত করতে পারে, তবে একই বেগে 27 জন কর্মীর 180টি বাক্স মোড়কজাত করতে কত সময় লাগবে। এটি কিন্তু আমি এমসিকিউতে করিয়েছি, এটি তোমরা করবা। এখানে হচ্ছে M1 সমান, প্রথমে হচ্ছে M মানে বোঝায় হচ্ছে ম্যান, অর্থাৎ আমি সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা রিটেনে এই সূত্রটা দিয়ে করলে সমস্যা হবে না। MT ডিভাইডেড বাই W, প্রথম পার্টের জন্য এখানে সবগুলো 1 দিবা, এটি এমসিকিউতে আমি করিয়েছি। এটা হচ্ছে M2 T2 ডিভাইড বাই W2। এখানে M মানে বোঝায় হচ্ছে প্রথম পার্টের মানুষ, T মানে বোঝায় হচ্ছে টাইম অর্থাৎ সময় কত লাগছিল, আর W মানে বোঝায় হচ্ছে ওয়ার্ক বা হচ্ছে কি পরিমাণ সে কাজ করছিল। তাহলে M1 মানে এখানে 12 জন কর্মীর মান হবে M1, আমি তথ্যগুলো তোমাকে এখানে চিহ্নিত করে দিলাম। সমবেগে 60টি বাক্স মানে প্রথম পার্টে কাজ করতেছে 60টি বাক্স, মানে এটা হচ্ছে W1, 9 মিনিটে মোড়কজাত করতে পারে, মিনিট আছে, তার মানে এটা হচ্ছে আমার T1। এরপর হচ্ছে একই বেগে 27 জন কর্মীর, এটি হচ্ছে আমার M2। এরপরে বলা হচ্ছে 180টি বাক্স, 180টি বাক্স মানে W2 মোড়কজাত করতে কত সময় লাগবে। এখান থেকে M2 T2 W1 আরও সহজ করে দিচ্ছি, যাও M2 T2 W1 ইকুয়াল M1 T1 W2। এখন তুমি T2টা বাইর করবা, T2 ইকুয়াল M1 T1 W2 M2 W1। এটার মধ্যে যে মানগুলো আছে মানগুলো বসিয়ে দিবে, T2 এর মানটা চলে আসবে এবং এখানে কোনো ক্যালকুলেটর ইউজ করতে হবে না। 20 নম্বর প্রশ্নটি একটু দেখো, মাহি, রাহি ও রাজনের বর্তমান বয়সের সমষ্টি একসাথে কয় বছর ভাইয়া? 2 বছর। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 4:5:6। মাহির বর্তমান বয়স কত? তাহলে এটা কতক্ষণ ছিল যে মাহি, রাহি ও রাজনের বর্তমান বয়সের সমষ্টি এত, বাট যে অনুপাতগুলো আছে এগুলো 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল যে, তাহলে তুমি লিখবা 4 বছর পূর্বে আগেকার মাহির বয়স সমান 4 এর সাথে একটা কি করতে হবে, চলক গুণ দিতে হবে x, অর্থাৎ 4x। আমি এটা তাহলে ইংরেজিতে করে দিই, 4 বছর পূর্বে, 4 বছর পূর্বে। এরপর হচ্ছে আমাদের রাহির বয়স, রাহি মানে সেকেন্ডটা, তাহলে রাহির বয়স হবে 5x। 5 বছর পূর্বে রাজনের বয়স হচ্ছে আমাদের 6x। ওকে, এগুলো হচ্ছে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাতগুলোকে আমরা এখন বয়সে পরিণত করে দিয়েছি। আচ্ছা, এখন বর্তমান মানে কি,
4 বছর পর না, 4 বছর আগে ছিল, মনে করো আমি 16 বছর ছিলাম, 4 বছর পরে 20 বছর না, হ্যাঁ, তাহলে 4 বছর পর বা বর্তমানে মাহির বয়স, বর্তমানে আসছে মানে 4 বছর পূর্ব থেকে এখন আসছো, অর্থাৎ 4x + 4। এরপরে রাহির বয়স সমান 5x + 4। এরপর হচ্ছে তোমার রাজন, রাজনের বয়স সমান 6x + 4। 4 বছর পরে মানে হচ্ছে বর্তমানে, সো আমাকে 4 বছর যোগ করতে হচ্ছে। তোমাকে বলা হচ্ছে মাহি, রাহি ও রাজনের বর্তমান বয়সের সমষ্টি 102 বছর। এগুলো হচ্ছে বর্তমানে। সো বর্তমানে হইলে আমরা লিখতে পারি শর্ত মতে মাহির বয়স বর্তমানে 4x + 4, রাহির বয়স 5x + 4, রাজনের বয়স 6x + 4। এই তিনটাকে যদি আমি যোগ করে দিই শর্ত মতে দিয়ে, তাহলে আমি কত পাবো? বর্তমানে 102 বছর। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, বর্তমানে তিনটা বলা হচ্ছে মাহি, রাহি, রাজনের বর্তমান বয়সের সমষ্টি 102 বছর। ওকে, তাহলে এখন দেখো 4x 5x মিলে কত হচ্ছে? 9x, 9x আর 16x হচ্ছে 15x, প্লাস এখানে 4, এখানে 4, 8, 8 আর 4 হচ্ছে 12, ইকুয়াল হচ্ছে 102। তাহলে 15x ইকুয়াল 102 মাইনাস 12, সো 15x ইকুয়াল হচ্ছে 90, সো x ইকুয়াল 90 ডিভাইডেড বাই 15, তাহলে x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে 6। এখন তোমাকে বলা হচ্ছে মাহির বর্তমান বয়স, তাহলে এটা না মাহির বর্তমান বয়স 4 বছর পরে এসে, এটা না, এটা কি না? হ্যাঁ, তাহলে লিখবা যে তুমি মাহির বর্তমান বয়স সমান 4 × 6 + 4, তার মানে 424 + 4 = 28 বছর। বোঝা গেছে ভাই? হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে হচ্ছে রিটেনের যে ম্যাথগুলো রয়েছে, রিটেনের ম্যাথগুলো করবা। সময় যেহেতু খুব কম, এক্ষেত্রে ক্লাসগুলো দেখে সুন্দরভাবে চোখ বুলিয়ে যাবা। সকলের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। সবার রেজাল্ট অবশ্যই ভাইয়াকে জানাবা, আমাদের ইউটিউব চ্যানেলে জানাবা। যদি এখান থেকে যদি উপকৃত হও, সেক্ষেত্রেও আমাদেরকে একটু মনে রাখবা আর কি। সো সময় যেহেতু খুব কম রয়েছে, 2 দিন মতো সময় রয়েছে, তুমি ক্লাসটা অবশ্যই দেখে নিবা। আর হচ্ছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে বিগত সেশন অর্থাৎ পরিবর্তিত যে প্রশ্ন পদ্ধতি একদম প্রথম থেকে আমরা কাজ করেছি। আমাদের থেকে আলহামদুলিল্লাহ 226 জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্সপ্রাপ্ত ছিল, যেখানে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল এবং ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ, এই 3টি সাবজেক্টে পরীক্ষা হয়। আমি আশা করছি তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের বেশিরভাগই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন করেছে এবং অংশগ্রহণ করবা। সেক্ষেত্রে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য এখন পড়াশোনা করে পরীক্ষাটা দিয়ে দেন পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সম্পর্কিত যত তথ্য সবগুলো আমাদের চ্যানেলে পাবা। আর আমাদের অনেকগুলো ব্যাচ রয়েছে, আমাদের এখনও একটা নতুন ব্যাচ আছে যেটি একটা বা 2টি ক্লাস হয়েছে। আবার আমরা প্রতি বছরের নিয়ে আমরা বিগত সেশনে হচ্ছে 15 ডেজ একটা চ্যালেঞ্জিং ব্যাচ ছিল। আমাদের ইউনিক স্কুলের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা ওয়েবসাইটে ক্লাসগুলো আলাদা রেকর্ড করে নিই, অর্থাৎ সবগুলো ক্লাস তোমাদেরকে যেভাবে প্রোভাইড করতেছি এরকম, এখানে কোনো একটা লাইভ ক্লাসের অংশ নয়, এগুলো আমরা আলাদা রেকর্ড করে নিয়েছি ভিডিও শুট আকারে। এর বাইরে 15 দিন পর্যন্ত লাইভ ক্লাস চলবে, যে লাস্ট 15 দিন থাকবে, এবং হচ্ছে তোমরা নিয়মিত এক্সাম দিতে পারবে আমাদের ওয়েবসাইটে। সো সবগুলো মিলে তোমার যদি ভালো মনে হয়, সেক্ষেত্রে যদি কোনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন না থাকে, শুরু করতে চাও, আমাদের কাছে আসতে পারো। 15 ডেজ চ্যালেঞ্জিং বেছে, যেখানে বিগত সেশনে 100 এর ভিতরে অর্থাৎ পজিশন 100 এর ভিতরে অনেক শিক্ষার্থী ছিল 15 ডেজ চ্যালেঞ্জিংয়ের যারা বেঁচে ছিল, সেখানে কিন্তু 100তম এর ভিতরে অনেক শিক্ষার্থী ছিল 226 জনের মধ্যে। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। এই রিটেনের ক্লাসটা দেখবো, আমি আরেকটি পার্ট 2 দিব জ্যামিতি এবং বীজগণিতের উপরে। যে সময়টা আছে এই সময়টা কাজে লাগাও। আমি আগেও বলেছিলাম আমাকে 8 ঘন্টা সময় দিতে হবে, আমি এখন প্রায় 7 ঘন্টা মতো সময় নিয়েছি, আর এটাতে হয়তো 50 মিনিটের মতো একটা ক্লাস হইতে পারে। সো এই ক্লাসগুলো দেখলে আশা করছি অনেক বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে।